সন্ধ্যায় ব্যালকনিতে কাপড় শুকাতে দিতে গিয়ে ছেলে বল, মা, আমি চাই এই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক। সন্ধ্যায় কাপড় শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। ছেলে এসে সাহায্য করতে লাগল। একটা শাড়ি ধরতে গিয়ে আমাদের হাত স্পর্শ হল। সে হাত সরাল না। আমিও সরালাম না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সে বলল, মা, তুমি এই বাড়ির সব কিছু একা একা সামলাও। আমি বললাম, তুই তো আছিস। সে শাড়িটা দড়িতে ঝুলিয়ে দিয়ে বলল, মা, আমি সাহায্য করি ছেলে হিসেবে, কিন্তু আমি চাই আমি তোমার পাশে থাকি স্বামী হিসেবে। আমি থমকে গেলাম। সে আমার দিকে এগিয়ে এসে বলল, এই কাপড়গুলো, এই সংসার, সবকিছু আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমি বললাম, তুই কি বলছিস? সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। যে ব্যালকনিতে হাওয়া বইছিল, কাপড়গুলো উঠছিল। সে বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাব, একসাথে সংসার করব। আমার মন দোলা খেতে লাগল হাওয়ার সাথে। ছেলে, এসব তো হয় না, কাপা গলায় বললাম। সে আরও কাছে এসে বলল, কেন হবে না? আমি তোমাকে খুশি রাখব, যত্ন করব। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে, কিন্তু তার প্রেমের সূর্য আমার মনে উদিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রাধিকা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাজীব আর পুষ্পা। রাজীব 18 বছর বয়সী, কলেজে পড়ে। পুষ্পা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার স্বামী সুদীপ ব্যবসার কাজে প্রায় বাইরে থাকে। এই 6 মাস ধরে সে দিল্লিতে একটা নতুন প্রকল্পে কাজ করছে। ফলে বাড়িতে আমি একাই সব সামলাতে হয়। রাজীব ছেলেটা অবশ্য অনেক সাহায্য করে। বাজার করে, ছোট বোনের স্কুলের খোঁজখবর রাখে। এই ঘটনাটা ঘটল গত সপ্তাহে। সন্ধ্যাবেলা আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। রাজীব এসে সাহায্য করতে লাগল। এমন সময় হঠাৎ করে প্রতিবেশীর বাড়ি থেকে আওয়াজ এলো, চোর, চোর। আমি আর রাজীব দুজনেই ভয় পেয়ে গেলাম। রাজীব বলল, মা, মনে হয় কাকুর বাড়িতে চুরি হচ্ছে গি। আমি বললাম, পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু রাজীব বলল, আগে দেখি কি হচ্ছে। মা, তুমি এই কাপড়গুলো নিয়ে ভিতরে চলে যাও। আমি গিয়ে দেখে আসি। আমি তাকে একা যেতে দিতে চাইলাম না। বললাম, না রে, তুই যাবি না, বিপদ হতে পারে কি। কিন্তু রাজীব জোর করল, মা, আমি তো এখন বড় হয়ে গেছি, তুমি চিন্তা করো না, আমি কাকুদের বাড়ির দেয়ালের উপাস থেকে দেখে আসব। এই বলে সে চলে গেল। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। পুষ্পা তখন পড়ার ঘরে বসে হোমওয়ার্ক করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, মা, পুষ্পা, দাদা গেছে পাশের বাড়িতে, তুই এখানে বসে থাক, আমি ব্যালকনি থেকে দেখছি। পুষ্পা বলল, মা, কি হয়েছে? তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন? আমি বললাম, কিছু না মা, তুই পড়াশোনা করবু। ব্যালকনিতে গিয়ে দেখি রাজীব পাশের বাড়ির দেয়ালের কাছে দাঁড়িয়ে কিছু দেখার চেষ্টা করছে। হঠাৎ সেখান থেকে একটা লোক দৌড়ে পালিয়ে গেল। রাজীব সেই লোকের পিছনে দৌড়াল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাজীব বলে চিৎকার করলাম। কিন্তু সে তো অনেক দূরে চলে গেছে। প্রতিবেশী চৌধুরী কাকু তখন বাইরে এসেছেন। তিনি আমাকে দেখে বললেন, রাধিকা, তোমার ছেলে এদিকে এসেছিল। একটা চোর ছিল আমার বাড়িতে। রাজীব সেই চোরের পিছনে দৌড়ে গেছে। আমি বললাম, কাকু, রাজীব কোনো দিকে গেল? ওই যে রেল স্টেশনের দিকে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। পুষ্পাকে বললাম, মা, তুই বাড়িতে থাক, দরজা বন্ধ করে রাখিস, আমি এখনই আসছি। পুষ্পা কান্না শুরু করল, মা, তুমি কোথায় যাচ্ছ? আমি একা ভয় পাচ্ছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কিছু হবে না মা, তোর দাদাকে খুঁজে আনতে যাচ্ছি, তুই ভয় পেজো না। চৌধুরী কাকু বললেন, আমিও তোমার সাথে যাব। এই অন্ধকারে তুমি একা যেও না। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। রেল স্টেশনের দিকে যেতে যেতে চৌধুরী কাকু বললেন, চোরটা আমার বাড়ির জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকেছিল। আমি তখন টিভি দেখছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি একটা লোক আমার স্ত্রীর গহনার বাক্স নিয়ে পালানোর চেষ্টা করছে। আমি বললাম, তারপর? আমি চিৎকার করে উঠলাম।
লোকটা তখন বাক্স ফেলে দিয়ে জানালা দিয়েই পালিয়ে গেল। সেই সময় তোমার রাজীব এসে পড়ল। আমরা রেল স্টেশনের কাছে পৌঁছে দেখি রাজীব সেখানে নেই। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। চৌধুরী কাকু বললেন, চল পুলিশ স্টেশনে যাই, ওরা খোঁজ করবে গু। কিন্তু ঠিক সেই সময় রাজীবকে দেখতে পেলাম। সে একটা পুলিশের সাথে হেঁটে আসছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা, ভয় পেও না, আমি ঠিক আছি, রাজীব বলল। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটি চোরটাকে ধরতে সাহায্য করেছে। ওই যে দেখুন, ওটাই সেই চোর গ। দূরে দেখলাম কয়েকজন পুলিশ একটা লোককে নিয়ে আসছে। রাজীব আমাকে বলল, মা, চোরটা রেল স্টেশনের কাছে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে লুকিয়েছিল। আমি পুলিশকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছি। চৌধুরী কাকু খুশি হয়ে বললেন, বাহ রাজীব, তুমি তো সত্যিকারের একজন বীর। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটা খুবই সাহসী। তবে পরবর্তীতে এরকম পরিস্থিতিতে প্রথমে আমাদের জানানো উচিত কে। আমি রাজীবকে বললাম, তুই তো আমার চোখের সামনে থেকে হারিয়ে গিয়েছিলি। আমি কত ভয় পেয়েছিলাম। রাজীব বলল, মা, আমি জানতাম তুমি চিন্তিত হবে। কিন্তু চোরটাকে পালিয়ে যেতে দিতে পারতাম না গে। বাড়ি ফেরার পথে চৌধুরী কাকু বলতে লাগলেন, রাধিকা, তোমার ছেলে সত্যিই খুব ভালো। তুমি তার জন্য গর্ব করতে পারো। বাড়িতে পৌঁছে দেখি পুষ্পা জানালার কাছে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দেখে সে দৌড়ে এসে রাজীবকে জড়িয়ে ধরল। দাদা, তুমি কোথায় গিয়েছিলে? আমি কত ভয় পেয়েছি। রাজীব তার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি পুষ্পা, এখন আমি এসে গেছি গু। সেদিন রাতে খাওয়ার সময় রাজীব বলল, মা, আমি ভাবছিলাম, বাবা এত দূরে থাকে, তুমি একা সব সামলাতে হয়। আমি তোমার আরও বেশি সাহায্য করব। আমি বললাম, তুই তো ইতিমধ্যেই অনেক সাহায্য করিস গু। না মা, আমি বলতে চাইছি, এই সংসারের সব দায়িত্ব আমি তোমার সাথে ভাগ করে নিব। তুমি আর একা নও। এই কথা শুনে আমার মনে একটু আশ্চর্য লাগল। ছেলেটা এত বড় হয়ে গেছে, সত্যিই সে এখন একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। পুষ্পা বলল, দাদা, তুমি তো আজকে একটা চোর ধরেছ। আমার দাদা একটা হিরো। রাজীব হেসে বলল, হিরো না পুষ্পা, আমি শুধু যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি গি। রাতে শোয়ার আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আজকের ঘটনা থেকে আমি বুঝলাম যে এই বাড়ির, এই পরিবারের নিরাপত্তার দায়িত্ব এখন আমারও। বাবা না থাকলে আমিই তো এই বাড়ির পুরুষ গ। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, হ্যাঁ রে, তুই এখন বড় হয়ে গেছিস। পরদিন সকালে উঠে দেখি রাজীব ইতিমধ্যে উঠে পড়েছে। সে রান্নাঘরে গিয়ে চা করছে। মা, তুমি আর ঘুমাও, আমি চা বানিয়ে দিচ্ছি গু। আমি বললাম, না রে, আমি উঠে পড়েছি, তুই কলেজের জন্য তৈরি হোক। মা, আজকে আমার ক্লাস নেই, ছুটির দিন খু। সেই দিনটা রাজীব পুরো সময় বাড়িতে কাটাল। সকালে বাজার করল, দুপুরে পুষ্পার সাথে খেল, বিকেলে তার পড়াশোনায় সাহায্য করল। সন্ধ্যায় আবার আমরা ব্যালকনিতে কাপড় শুকাতে গেলাম। রাজীব আমাকে সাহায্য করতে লাগল। একটা শাড়ি ধরতে গিয়ে আমাদের হাত স্পর্শ হল। হঠাৎ রাজীব বলল, মা, কাল রাতে আমার একটা স্বপ্ন হয়েছিল। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমি একটা বড় বাড়িতে থাকি। সেই বাড়িতে তুমি আছো, পুষ্পা আছে, আর আছে আমার একটা স্ত্রী গো। আমি হেসে বললাম, বিয়ের কথা ভাবতে শুরু করেছিস নাকি? রাজীব একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ মা, আমি ভাবি যে আমি বিয়ে করার পর আমার স্ত্রী এই বাড়িতে এসে আমাদের সাথে থাকবে। তখন তুমি আর একা থাকবে না গি। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, ছেলে একদিন বিয়ে করে অন্য বাড়িতে চলে যাবে, তখন আমি সত্যিই একা হয়ে যাব। রাজীব আমার মুখের অভিব্যক্তি দেখে বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, কিছু না রে, তোর বিয়ের কথা শুনে একটু অন্যরকম লাগল গু। কেন মা? তুমি তো খুশি হওয়ার কথা, তোর একটা পুত্রবধূ আসবে। হ্যাঁ রে, সেটাই। কিন্তু রাজীব বলল, মা, তুমি কিন্তু ভুল ভাবছ। আমি বিয়ে করার পর এই বাড়ি ছেড়ে যাব না। আমার স্ত্রী এই বাড়িতে এসে থাকবে, আমরা সবাই একসাথে থাকব। এই কথা শুনে আমার মনটা একটু হালকা হল। কিন্তু মা, এখনো অনেক সময় আছে, আমি এখন শুধু তোমার যত্ন নিতে চাই। সেই রাতে খাওয়ার পর আমরা সবাই টিভি দেখছিলাম। একটা পারিবারিক সিরিয়াল চলছিল। সেখানে একটা মা আর তার ছেলের মধ্যে খুব ভালো বন্ধুত্ব দেখাচ্ছিল। পুষ্পা বলল, দেখ দাদা, এই মা ছেলে কত ভালো বন্ধু। রাজীব বলল, হ্যাঁ, আমি আর মাও তো এরকমই।
তাই না মা? আমি বললাম, হ্যাঁ রে। টিভিতে দেখাচ্ছিল যে সেই ছেলেটি তার মায়ের জন্য খুব যত্নশীল। সে তার মায়ের সব কাজে সাহায্য করে, তার সাথে সব সময় কাটায়। রাজীব বলল, মা, আমি চাই আমরাও এরকম। আমি তোমার সব কাজে সাহায্য করব। পুষ্পা হাসতে হাসতে বলল, দাদা, তুমি তো এমনিতেই মায়ের অনেক সাহায্য করগু। কিন্তু আমি আরও বেশি করতে পারি গু। সেই রাতে ঘুমানোর আগে আমি রাজীবকে বললাম, তুই এত বেশি আমার জন্য চিন্তা কর কেন? রাজীব বলল, মা, তুমি তো আমাদের জন্য সব কিছু কর। বাবা নেই, তুমি একা সব সামলাও। আমি তোমার কষ্ট দেখতে পারি না গি। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুই খুব ভালো ছেলে রে গি। মা, আমার একটা প্রশ্ন আছে গি। বল। তুমি কি কখনো একা একা কান্না কর? এই প্রশ্ন শুনে আমি চমকে উঠলাম। আসলে সত্যিই কখনো কখনো যখন খুব কষ্ট হয়, আমি একা একা কান্না করি। কেন এমন প্রশ্ন করছিস? কারণ কয়েকবার রাতে আমি তোমার কান্নার আওয়াজ শুনেছি গি। আমি বললাম, না রে, তুই ভুল শুনেছিস গু। কিন্তু রাজীব বলল, মা, তুমি যদি কখনো কান্না পাও, তাহলে আমার কাছে এসো। আমি তোমার সাথে থাকব। এই কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, ছেলেটা সত্যিই কত বুদ্ধিমান আর ভালোবাসার। পরের কয়েকটা দিন রাজীব আমার খুব কাছে থাকতে লাগল। সকালে উঠেই সে আমার খোঁজ নিত। রাতে ঘুমানোর আগে আমার সাথে কথা বলত। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছিলাম। রাজীব এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করব। তুই পারবি? হ্যাঁ, আমি শিখতে চাই। আমিও তো রান্না জানা উচিত। সে সত্যিই খুব মনোযোগ দিয়ে রান্না শিখতে লাগল। আমি তাকে সবকিছু শেখাতে লাগলাম। মা, আমি চাই আমি এই বাড়ির সব কাজ জানি। তাহলে তুমি অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে আমি সব সামলাতে পারব গু। আমি খুশি হয়ে বললাম, তুই সত্যিই একটা ভালো ছেলে গু। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। রাজীব ইতিমধ্যে অনেক কাজ শিখে গেছে। সে রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, ঘর পরিষ্কার করতে পারে। একদিন আমার একটু জ্বর এলো। রাজীব সারাদিন আমার সেবা করল। সে আমার জন্য খাবার বানাল, ওষুধ দিল, আমার পাশে বসে থাকল। পুষ্পা স্কুল থেকে এসে বলল, দাদা, তুমি তো এক্কেবারে একজন নার্সের মতো মায়ের সেবা করছ। রাজীব হেসে বলল, মা অসুস্থ থাকলে আমি কি করে চুপচাপ থাকতে পারি? সেদিন রাতে আমার জ্বর আরও বেড়ে গেল। রাজীব সারারাত আমার পাশে জেগে থাকল। বারবার আমার কপালে হাত দিয়ে দেখছিল। মা, তোমার খুব জ্বর। ডাক্তার ডাকব? আমি বললাম, না রে, সকাল পর্যন্ত অপেক্ষা করি। তুই ঘুমিয়ে পড় গো। কিন্তু রাজীব বলল, আমি তোমার পাশেই থাকব। তুমি ঘুমাও। সারারাত সে আমার পাশে চেয়ারে বসে থাকল। কখনো আমার কপালে ভেজা কাপড় রাখছিল, কখনো পানি খাওয়াচ্ছিল। সকালে উঠে দেখি আমার জ্বর অনেকটা কমে গেছে। রাজীব তখনও জেগে আছে। তুই সারারাত ঘুমাসনি? মা, তুমি অসুস্থ। আমি কি করে ঘুমাতে পারি? আমার চোখ ভিজে এলো। এমন একটা ছেলে পেয়েছি যে আমার জন্য রাতে ঘুমায় না। দুপুরের দিকে আমি অনেক ভালো হয়ে গেলাম। রাজীব তখন একটু ঘুমিয়ে নিল। পুষ্পা আমার কাছে এসে বলল, মা, দাদা তোমার জন্য সারারাত জেগেছিল। সে তোমাকে কত ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ মা, তোর দাদা খুব ভালো। সন্ধ্যায় রাজীব উঠে আমার কাছে এলো। মা, তুমি কেমন লাগছে এখন? অনেক ভালো। তোর যত্নে আমি সুস্থ হয়ে গেছি গু। রাজীব বলল, মা, আমি একটা কথা বলবো। বল। আমি ভাবছিলাম, আমি যদি এই বাড়িতেই থেকে যাই। মানে বিয়ে করার পরও? আমি অবাক হয়ে বললাম, কেন রে? কারণ তুমি একা থাকবে। বাবা তো বেশিরভাগ সময় বাইরে থাকে। পুষ্পাও একদিন বিয়ে করে চলে যাবে। তখন তুমি একেবারে একা হয়ে যাবে গু। আমি বললাম, এসব নিয়ে তুই এখনই চিন্তা করিস না গু। কিন্তু রাজীব বলল, না মা, আমি এখনই ঠিক করে রাখতে চাই। আমি এই বাড়িতেই থাকব। আমার স্ত্রী এখানে এসে থাকবে। আমরা সবাই একসাথে একটা বড় পরিবার হয়ে থাকব। এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। আসলে আমি সত্যিই ভয় পেতাম যে ছেলে বড় হয়ে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তোর স্ত্রী রাজি হবে? আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার মাকে ভালোবাসবে, যে এই বাড়িতে এসে খুশিতে থাকবে গি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই সত্যিই একটা ভালো ছেলে গু। সেই রাতে খাওয়ার সময় পুষ্পা বলল, দাদা, তুমি আমাদের সাথেই থাকবে? চলে যাবে না? রাজীব বলল, না পুষ্পা, আমি কোথাও যাব না।
আমি এই বাড়িতেই থাকব। তাহলে তো খুব ভালো। আমরা সবাই একসাথে থাকব। খাওয়ার পর আমরা বারান্দায় বসে গল্প করছিলাম। রাজীব বলল, মা, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমি চাই এই বাড়িটা আরও সুন্দর করে সাজাতে। নতুন ফার্নিচার আনব, দেয়ালে সুন্দর পেইন্টিং লাগাবগু। পুষ্পা হাততালি দিয়ে বলল, বাহ দাদা! তাহলে আমাদের বাড়ি একেবারে রাজবাড়ির মতো হয়ে যাবে। আমি বললাম, এত টাকা কোথায় পাবি? রাজীব বলল, আমি পার্ট টাইম কাজ করব। কলেজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করব। আমি বললাম, তোর পড়াশোনার ক্ষতি হবে না তো? না মা, আমি সব সামলাতে পারব। সত্যিই পরের সপ্তাহ থেকে রাজীব কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়ানো শুরু করল। সন্ধ্যায় 2 ঘণ্টা সে টিউশনি করত। প্রথম মাসেই সে বেশ ভালো টাকা আয় করল। সেই টাকা দিয়ে সে বাড়ির জন্য কিছু জিনিস কিন। একদিন সে বাজার থেকে সুন্দর একটা ফুলদানি নিয়ে এলো। মা, এটা কেমন লাগছে? আমি বললাম, খুব সুন্দর। কিন্তু এত দামি জিনিস কেনার কি দরকার? মা, আমি চাই আমাদের বাড়ি সুন্দর হোক। যখন কেউ আসবে তখন যেন বলে, বাহ, কি সুন্দর বাড়ি। পুষ্পা বলল, দাদা ঠিকই বলেছে। আমাদের বাড়ি এখন আগের চেয়ে অনেক সুন্দর লাগছে গিউ। সত্যিই রাজীব একটু একটু করে বাড়িটা খুব সুন্দর করে সাজাচ্ছিল। এক সন্ধ্যায় আমরা বারান্দায় বসে আছি। হঠাৎ রাজীব বলল, মা, আমার কলেজে একটা মেয়ে আছে গিউ। আমি চমকে উঠলাম। মানে? মানে? সে আমার সাথে ভালো ব্যবহার করে। আমিও তাকে পছন্দ করি গি। পুষ্পা হেসে বলল, দাদার গার্লফ্রেন্ড? রাজীব লজ্জা পেয়ে বলল, চুপ কর পুষ্পাগু। আমি বললাম, তার নাম কি? প্রিয়াঙ্কা। সে আমার সাথেই পড়ে গু। কেমন মেয়ে? খুব ভালো। সে খুব পড়াশোনা করে। আর পরিবারকে খুব ভালোবাসে উ। আমি বললাম, তুই তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়েছিস? এখনো না। কিন্তু আমি চাই তুমি তার সাথে দেখা করগু। এই কথা শুনে আমার মনে একটু খারাপ লাগল। আমি ভাবলাম, এখনই তো ছেলের মনে অন্য মেয়ের জায়গা হয়ে গেল। রাজীব আমার মুখের অভিব্যক্তি দেখে বলল, মা, তুমি চিন্তিত হচ্ছ কেন? আমি তো বলেছি আমি এই বাড়িতেই থাকব। আমি বললাম, না রে, আমি চিন্তিত নই গু। মা, প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে। সে তোমাকে খুব ভালোবাসবে গু। পুষ্পা বলল, দাদা, তুমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ, একদিন নিয়ে আসবু। সেই রাতে আমার ঘুম আসছিল না। আমি ভাবছিলাম রাজীবের বিয়ের কথা। সত্যিই একদিন সে বিয়ে করবে। তখন তার স্ত্রী এই বাড়িতে আসবে। পরদিন সকালে রাজীব আমার কাছে এসে বলল, মা, তুমি কি রাতে ঘুমাতে পারনি? কেন এমন মনে হচ্ছে? তোমার চোখ লাল হয়ে আছে গি। আমি বললাম, কিছু না, একটু মাথাব্যথা ছিল। রাজীব বলল, মা, তুমি প্রিয়াঙ্কার কথা নিয়ে চিন্তিত হচ্ছ? আমি বললাম, না রেহি। কিন্তু রাজীব বলল, মা, আমি জানি তুমি চিন্তিত। কিন্তু তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। প্রিয়াঙ্কা এলেও সেই ভালোবাসা কমবে না গে। এই কথা শুনে আমার মনটা একটু হালকা হল। মা, আমি চাই তুমি প্রিয়াঙ্কার সাথে দেখা কর। তাহলে তুমি বুঝবে যে সে কত ভালো মেয়ে কি। আমি বললাম, ঠিক আছে, তুই ওকে একদিন বাড়িতে নিয়ে আয়। সেই সপ্তাহের শুক্রবার রাজীব প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে এলো। মেয়েটা সত্যিই খুব সুন্দর আর ভদ্র। সে আমাকে দেখে প্রণাম করল। বলল, আন্টি, আমি প্রিয়াঙ্কা গি। আমি তাকে বসতে দিলাম। চা নাস্তা দিলাম। পুষ্পা তার সাথে খুব ভাব করে ফেল। সে বলল, দিদি, তুমি খুব সুন্দর। প্রিয়াঙ্কা হেসে বলল, তুমিও খুব সুন্দর পুষ্পা গু। আমি প্রিয়াঙ্কাকে কিছু প্রশ্ন করলাম। তার পড়াশোনার কথা, পরিবারের কথা জানতে চাইলাম। সে খুব ভালো করে সব উত্তর দিল। আমি বুঝতে পারলাম যে মেয়েটা সত্যিই ভালো। প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর রাজীব আমাকে জিজ্ঞেস করল, মা, কেমন লাগল প্রিয়াঙ্কাকে? আমি বললাম, ভালো মেয়ে। তোর পছন্দ ভালো। রাজীব খুশি হয়ে বলল, তাহলে তুমি আমাদের বিয়েতে রাজি? আমি বললাম, তুমি যখন বর হয়ে যাবে তখন দেখা যাবে। সেই রাত থেকে রাজীব আরও বেশি করে আমার যত্ন নিতে লাগল। মনে হচ্ছিল যেন সে প্রমাণ করতে চায় যে প্রিয়াঙ্কা এলেও আমার জন্য তার ভালোবাসা কমবে না। একদিন সন্ধ্যায় আমরা আবার ব্যালকনিতে কাপড় শুকাতে গেলাম। রাজীব আমাকে সাহায্য করতে লাগল। মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল। প্রিয়াঙ্কা বলেছে যে সে তোমাকে খুব পছন্দ করেছে। সে বলেছে যে তুমি তার মায়ের মতো। আমি বললাম, সে ভালো মেয়ে কি।
মা, সে আরও বলেছে যে বিয়ের পর সে তোমার সব কাজে সাহায্য করবে। তোমাকে কখনো একা রাখবে না গি। এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। রাজীব বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাব। তুমি, আমি, প্রিয়াঙ্কা আর পুষ্পা। আমাদের একটা সুখের পরিবার হবে। আমি বললাম, হ্যাঁ রে। মা, আর একটা কথা। আমি আর প্রিয়াঙ্কা ঠিক করেছি যে আমাদের বাচ্চারা তোমাকে দাদি না বলে মা বলবে। কারণ তুমিই তো তাদের আসল মা হবে গু। এই কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, এমন একটা ছেলে পেয়েছি যে আমাকে কখনো একা রাখবে না। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে। আমি আর রাজীব কাপড় শুকিয়ে ভিতরে আসলাম। সেই রাতে ঘুমানোর আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে আমি সারা জীবন তোমার যত্ন নেব। তোমাকে কখনো একা রাখব না গি। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, তুই আমার সবচেয়ে বড় সম্পদ গ। এভাবেই আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হল। রাজীব আর প্রিয়াঙ্কার সাথে আমি একটা সুখের স্বপ্ন দেখতে লাগলাম। যেখানে আমি একা নই, যেখানে আমার চারপাশে ভালোবাসা আর যত্ন। তারপর একদিন সুদীপ দিল্লি থেকে ফিরে এলো। সে রাজীবের পরিবর্তন দেখে খুব খুশি হল। রাজীব, তুই তো অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। মায়ের এত যত্ন নিচ্ছিস। রাজীব বলল, বাবা, মা আমাদের সবার জন্য কত কষ্ট করে। আমি তার সেই কষ্ট কমাতে চাই। সুদীপ আমাকে বলল, রাধিকা, আমাদের ছেলে সত্যিই বড় হয়ে গেছে গিউ। আমি বললাম, হ্যাঁ, সে এখন একজন দায়িত্বশীল মানুষ গো। সুদীপ রাজীবের প্রিয়াঙ্কার কথা শুনে খুব খুশি হল। সে বলল, মেয়েটাকে আমিও দেখব। পরের সপ্তাহে প্রিয়াঙ্কা আবার এলো। এবার তার বাবা মাও এসেছিল। আমরা সবাই মিলে তাদের সাথে দেখা করলাম। প্রিয়াঙ্কার বাবা মা খুব ভালো মানুষ। তারাও চায় যে প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে এসে থাকুক। প্রিয়াঙ্কার মা আমাকে বলল, আপনার ছেলে খুব ভালো। প্রিয়াঙ্কা তার কথা সব সময় বলে গু। আমি বললাম, আপনার মেয়েও খুব ভালো। সেদিন সবাই মিলে ঠিক করলাম যে রাজীব আর প্রিয়াঙ্কার বিয়ে আগামী বছর হবে। সেই রাতে রাজীব আমার কাছে এসে বলল, মা, এখন তুমি খুশি? আমি বললাম, হ্যাঁ রে, খুব খুশি গু। মা, আমি জানি তুমি প্রথমে একটু চিন্তিত ছিলে। কিন্তু এখন তুমি দেখছ যে আমার বিয়ে হলেও আমি তোমার থেকে দূরে যাব না গে। আমি তার হাত ধরে বললাম, তুই সত্যিই একটা ভালো ছেলে। আমি তোর জন্য গর্ব করি গু। মা, আগামী বছর প্রিয়াঙ্কা এই বাড়িতে এসে থাকবে। তখন তোমার একটা মেয়ে হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমি তার অপেক্ষায় আছি। এভাবেই আমার জীবনের একটা সুন্দর পর্ব শুরু হল। যেখানে আমি আর একা নই। যেখানে আমার চারপাশে পরিবার, ভালোবাসা আর যত্ন। আর রাজীব? সে এখনও প্রতিদিন আমার যত্ন নেয়া। প্রিয়াঙ্কার সাথে পরিচয়ের পরেও সে আমার জন্য সময় কাটায়। আমার সাথে কথা বলে, আমার সব কাজে সাহায্য করে। আমি বুঝে গেছি যে রাজীব যখন বলেছিল এই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক, তার মানে ছিল সে চায় এই পরিবারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে। সে চেয়েছিল আমাকে একা রাখতে নয়, বরং আমার পাশে একজন দায়িত্বশীল ছেলে হিসেবে থাকতে। আর আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন রাজীব আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। প্রিয়াঙ্কা এই বাড়িতে এসেছে। সে সত্যিই আমার মেয়ের মতো। আর এইভাবেই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয়েছিল একটি সন্ধ্যায়, ব্যালকনিতে, কাপড় শুকানোর সময়। যখন আমার ছেলে আমাকে বলেছিল যে সে এই সংসারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে চায়।